নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। যেদিনে পাটনাতে বিরোধীদের বৈঠক হয়েছিল তখনও নাম ইন্ডিয়া অ্যালায়েন্স হয়নি। সেদিনেই আমরা এই চতুর্থ স্তম্ভে প্রশ্ন তুলেছিলাম, নীতিশের ওপর ভরসা করা যায় কি? কেবল তখন কেন, যেদিন নীতিশ কুমার ওরফে পাল্টু কুমার বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে সরকার তৈরি করলেন, সেদিনই আমরা এই ভেঙে বেরিয়ে আসেনি কি বলেছিলাম? আমরা বলেছিলাম ভারতীয় রাজনীতির হাস্যকর বিষয়, নীতিশ বিজেপির হাত ছাড়লেন, এখন থেকে তিনি বিরোধী দলগুলোর কাছে সেকুলার। কদিন পরেই দিল্লিতে কমিউনিস্ট কমরেড সীতারাম ইয়েচুরি বা কমরেড ডি রাজার সঙ্গে বৈঠকে দেখা যাবে ওনাকে। 2024 কেবল বিহার নয়, হিন্দিভাষী বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে প্রচার করতে দেখা যাবে নীতিশ কুমারকে। উল্টো দিকে নরেন্দ্র মোদী তার ভাষণে বলবেন বিরোধী দলগুলো নেতাদের সততা নেই, তারা দেশপ্রেমিক নয়, তারা দেশের বিকাশের বিরুদ্ধে, উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে কাজ করছেন, যার মধ্যে এক ব্র্যাকেটেই থাকবেন নীতিশ কুমার। বিহারে গিয়ে মোদীজি বলবেন पिछला सरकार विकास का काम रोक दिया था, हम फिर से चालू करना चाहते हैं। এ হলো ভারতীয় সংসদীয় গণতন্ত্রের মহিমা। এবং বামপন্থীরা আবার সেই এক পুরনো খেলায়। আগেকার দিনে বিশেষ করে ব্রাহ্মণের ঘরের বিধবারা কিছু নিয়ম কানুন মেনে চলতেন, বাধ্য হতেন। কঠোর সেই নিয়ম কানুন কেন মানতে হবে, কেন মানব, এসব প্রশ্নের অবকাশই ছিল না। নিয়ম ইজ নিয়ম, তা মেনে চলতেই হবে। তো আমাদের দেশের সংসদীয় কমিউনিস্ট পার্টিদেরও সেরকম কিছু নিয়ম মেনে চলতে হয়, চলেন। কেন চলেন তা বোঝাতে পারেন না, নিজেরাও বোঝেন তাও নয়। বিজেপির হাত ছাড়ার সঙ্গে সঙ্গে বাম দলের নেতারা নীতিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, যদিও সরকারে অংশগ্রহণ করবেন না বলেই জানিয়েছেন। কেবল 2022-এর অগস্ট মাসেই নয়, তারপরেও বহুবার আমাদের চতুর্থ স্তম্ভে বলেছি এই মানুষটা আসলে পাল্টি কুমার, যে কোনো সময় পাল্টি খেতে পারেন। যেদিন কলকাতায় এসেছিলেন মমতার সঙ্গে দেখা করতে, সেদিনও এই একই কথাই বলেছি। ওনার নিজস্ব এজেন্ডা আছে, সেই এজেন্ডা কোনো আদর্শের ভিত্তিতে নয়, সেই এজেন্ডা হলো আরো বড় পদ, প্রধানমন্ত্রী না হলেও অন্তত রাষ্ট্রপতি। তো সেই নীতিশ কুমার আবার মহাগঠবন্ধন ছেড়ে বিজেপির হাত ধরলেন, আবার মুখ্যমন্ত্রী হলেন। অগস্ট 2022-এ কি বলেছিলেন শুনে নিন। मर जाना कबूल है, उनके साथ जाना हमको कभी कबूल नहीं है, यह अच्छी तरह जान लीजिए, समझ लीजिए। सब बोगस बात है। काहे के लिए बोल रहा है? इतना हिम्मत करके फिर मेहनत करके लाला करके हमको किया, क्या क्या कर दिया था ये बिना मतलब का। इनके पिताजी पर सब पर केस फेस करके क्या कर दिया था, अब बिना मतलब का हमको ही करके। और उसके बाद फिर जो हम लोग खत्म किए तब फिर कुछ करने के चक्कर में कि इन लोगों को कैसे इधर से उधर करे, यही सब चक्कर में, समझ गए ना। इन लोगों को नुकसान है बिना मतलब का, हम कोई चीज के ये नहीं है। आजकल ऐसा चला देता है ना। केवल की उन्हीं ना की, उनके लिए सब दरवाजा हमेशा के लिए बंद हो गया কে বলেছিলেন? বিজেপির দুধুভাতু সভাপতিকে বাদ দিলে বিজেপির 2 নম্বর নেতা অমিত শাহ। তো সেটা তো জুমলা ছিল, এখন এটা প্রমাণিত। কিন্তু আজ এক অন্য আলোচনাতে আসা যাক, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় দেশের মধ্যে আমি এক সর্বজ্ঞানী? আমি কেবল জানতাম যে নীতিশ কুমার পাল্টিবাজ নেতা, যে কোনো সময় পাল্টি মারতে পারেন? না, তেমন তো নয়। উল্টে আমি বলবো রাজনীতির সচেতন প্রত্যেক মানুষ, প্রত্যেক নেতা, প্রত্যেক দল জানেন যে আর যাই হোক নীতিশ কুমারের কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না, আজও নেই। তাহলে এই যে বারবার তার শিবির বদল, সেটা জানা সত্ত্বেও তাকে কমিউনিস্ট বামপন্থীরা সমেত বিভিন্ন শিবির বিভিন্ন সময়ের সঙ্গে নিয়েছেন, তার দলের সঙ্গে জোট বেঁধেছেন, তাকে মুখ্যমন্ত্রী করে রেখেছেন। এর কারণ কি? তিনি তো ভারতীয় রাজনীতির পরিচিত জোকার, কিন্তু খেলোয়াড় রিং মাস্টারেরা তাকে নিয়ে নেমেছেন কেন? একবার নয়, বারবার। প্রথমে আসুন নীতিশ কুমারের রাজনীতিটা বোঝা যাক। জয়প্রকাশ নারায়ণের আন্দোলন থেকে বিহারে যারা উঠে এসেছিলেন তাদের মধ্যে 3 জনের নাম হলো লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার আর সুশীল মোদী। জনসংঘে সুশীল মোদী তার দলের জন্য, বেনিয়া ব্রাহ্মণ রাজনীতির জন্যই
পিছিয়ে পড়া রাজনীতির প্রতিনিধি কোনোদিনও হতে পারেননি। তিনি বিহারের রাজনীতিতে হাইফেনই হয়ে রয়ে গেছেন, এবারও সেই হাইফেন উপমুখ্যমন্ত্রী। অন্যদিকে শুরুয়াতি খেলায় লালু এগিয়ে গিয়েছিলেন। নীতিশ উচ্চশিক্ষিত, নীতিশ লালুর মতো মেঠো নয়, কিন্তু ওই মেঠো রাজনীতির জন্যই লালু এগিয়ে গেলেন এবং নীতিশ সেই সময় থেকেই সুযোগ সন্ধানী হয়ে ওঠার পাঠ নিতে থাকলেন। এরপর জনতা পার্টির ভাঙন, জনতা দল সেও ভাঙল। নীতিশ আর জর্জ ফার্নান্ডেজের সমতা পার্টি, বাজপেয়ীর মন্ত্রিসভা, এরপরে বিহারের মুখ্যমন্ত্রী পদ পিছলে যাওয়া। প্রথমবারে তো মাত্র 7 দিনের মুখ্যমন্ত্রিত্ব। এরপরে 2005-এ তিনি বিজেপির হাত ধরলেন, পাকাপোক্ত মুখ্যমন্ত্রী। তারপরে 2015 পর্যন্ত তিনি আসনে। মধ্যে জিতেন রাম মাঝির 8 মাসের মুখ্যমন্ত্রিত্বের পরে তিনি আবার 2015-তে মহাগঠবন্ধন, লালু নীতিশ। 2017 জুলাই জোট ভেঙে আবার বিজেপিতে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি। 2020 নির্বাচনে তিনি ছোট দল, জনভিত্তি কমছে 115, 75 থেকে 45-এ নেমে এসেছে তার দল, কিন্তু তিনিই মুখ্যমন্ত্রী। 10 আগস্ট 2022-এ বিজেপির হাত ছেড়ে লালু কংগ্রেস বামেদের হাত ধরে আবার সেই মুখ্যমন্ত্রী, এবং আবার সেই জোট ছেড়ে বিজেপির হাত ধরলেন এবং আবার তিনিই মুখ্যমন্ত্রী। একেবারে সেই সময় এই ভাঙনের কারণ খুব পরিষ্কার। নীতিশের দলের সাংসদেরা, বড় নেতারা নীতিশকে বুঝিয়েছেন, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পরে বিহার রামময় হয়ে গেছে, এখন শিবির না বদলালে দল উঠে যাবে। হুমকিও এসেছে দল ভাঙার। ওদিকে নীতিশের এই নড়বড়ে অবস্থান কি লালু জানতেন না? সেখান থেকেও সম্ভবত নীতিশের দল ভাঙার একটা চেষ্টা চলছিল। কাজেই দল সামলাতে নীতিশ আবার শিবির বদল করলেন। কিছু বিধায়ক সকালে সন্ধ্যেতে দল ছেড়ে অন্য দলে গিয়ে পরের দিন আবার আরেক দলে গেছেন। আবার ধরুন চোখে আঙুল দাদা রুদ্রনীলের মতো তো লোকজন আছেন যারা বাম থেকে তৃণমূল হয়ে আপাতত বিজেপিতে। কিন্তু এই মাপের একজন সর্বভারতীয় নেতার এতবার শিবির বদলের মতো উদাহরণ আর একটাও নেই। জর্জ ফার্নান্ডেজ ছিলেন সমাজতন্ত্রী, তিনি বিজেপির সঙ্গে গেলেন আর ফেরেননি। নীতিশ কুমার সেদিক থেকে সত্যি এক অনন্য রেকর্ডের অধিকারী। 2005 থেকে মধ্যে 8 মাস বাদ দিলে তিনিই মুখ্যমন্ত্রী, কিন্তু বিহারের প্রত্যেক দলের মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন। কিন্তু বাকিরা তা হতে দিল কেন? প্রথমে আসুন বিজেপির আলোচনায়। বিজেপি এদেশের একমাত্র দল যারা তাদের রাজনৈতিক ফায়দার জন্য যা যা করার সব করতে পারেন, এবং এদেশের বিভিন্ন রাজনীতির বিভিন্ন পথের নেতাদের তারা যেভাবে ব্যবহার করেছেন তারও আবার কোনো তুলনা নেই। বিহারের জাতিগত অবস্থানের দিক থেকে ওখানে আরএসএস, জনসংঘ বা বিজেপির জমি বড্ড অনুর্বর। এখনও বিহারে বিজেপির ভোট 20% নিচে, আর 20% নিয়ে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা আশা করতে পারে না, তাকে জোট করতে হয়। জোট ছাড়া বিজেপি 40টা সাংসদ আসনের 7-8টাও পাবে না, বা বলা ভালো সেটা পেতেই প্রচুর ঘাম ঝরাতে হবে। ওদিকে লালু যাদব মুরগি, গরুর খাবার সাবড়ে দিতেই পারে, কিন্তু বিজেপির সঙ্গে জোটে যাবে না। এক বিরাট মুসলমান ভোট, বেনিয়া ব্রাহ্মণ বিরোধী যাদবকুলের ভোটে বলিয়ান, লালুর পক্ষে সেটা আত্মহত্যার শামিল। কংগ্রেস বিজেপি বা বাম বিজেপি জোট হবে না। বাকি তো রয়েছে কেবল নীতিশ আর তার দল, কারণ ওই পশুপতি বা চিরাগ পাসওয়ান আর দুটুকরো হওয়া লোক জনশক্তি পার্টি বা জিতেন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চার ক্ষমতা সবার জানা। ওরা সাকুল্যে 7-8% ভোট জুটতে পারবেন। কাজেই নীতিশই ভরসা। এবং এই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পরে বিজেপির কাছে কিন্তু একেবারে আলাদা ফিডব্যাক। তাদের সমীক্ষকেরা, তাদের দলের ভেতরের নির্বাচনী পণ্ডিতেরা জানিয়েছেন ঠিক উল্টোটা। বিহার রামময় হয়নি। নীতিশ ছাড়া ভোটে লড়লে সাকুল্যে 7-8টার বেশি আসন জুটবে না। কাজেই কাজে নেমে পড়েছিল বিজেপি। এক তো বিহারে অবস্থান একটু ভালো হবে, 2 ইন্ডিয়া জোটকে ধাক্কা দেওয়া যাবে। এক তীর দো নিশানা। নীতিশকে ভাঙালো বিজেপি, অপারেশন লোটাস সাকসেস। যদিও এটাও ঘটনা যে এই বিজেপি নীতিশ জোট টিকবে না। লোকসভা ভোটের পরেই মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নেই জোট ভাঙবে। যা খুশি তাই হতে পারে, কিন্তু একটা নিশ্চিত ঘটনা হবে,
নীতিশের রাজনীতির উপসংহার লেখা কিন্তু হয়ে গেল। ওনার শেষ দিনগুলো না ঘরকা না ঘাটকা হয়েই থেকে যাবে। কিন্তু বিরোধী দলেরা, কংগ্রেস, লালু, বাম দলগুলো নীতিশের সঙ্গে জোটে রাজি হলো কেন? আসছি সে কথায় একটা বিরতির পর। বিরোধীদের ধারণা হয়েছিল বিজেপি গিলে খাবার চেষ্টার সামনে নীতিশের বিরোধী জোটে আসা ছাড়া আর কোনো উপায় নেই, এবং পিছড়ে জাতির মানে নীতিশের কুর্মী, ক্যারি জাতির ভোট যোগ হলে বিহারে বিজেপি 2-3টের বেশি আসন পাবে না। এই হিসেব মাথায় রেখেই এর আগেও নীতিশ লালু জোট হয়েছে, মহাগঠবন্ধন হয়েছে। এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, যে ধরনের জোটই হোক না কেন তা কোনো আদর্শের ভিত্তিতে হয়নি, কোনো ধার থেকেই নয়। ছিল ভোটের ক্যালকুলেশন, বিভিন্ন জাতের ভোটের হিসেব নিকেশ, ছিল ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংকের হিসেব নিকেশ। সংবিধান, আদর্শ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, নিদেনপক্ষে বিকাশ, উন্নয়ন, এসবই কথার কথা। এগুলো চটকদার বাহানা, রংচঙে মোড়ক মাত্র। আসলে সবাই তাদের নিজেদের ঘর গোছানোর জন্য, ক্ষমতা দখলের জন্য জোট বেঁধেছে। এমনকি আমরা যারা সত্যি ধর্মনিরপেক্ষ, সত্যি আমাদের যাদের সংবিধানে আস্থা আছে, এক উদার গণতান্ত্রিক শাসন যাদের মাথায় আছে, সেই আমরাও যখন 10ই আগস্ট 2022 বিজেপি জোট ছেড়ে এই নীতিশ কুমারই বেরিয়ে এসে মহাগঠবন্ধনের সরকার তৈরি করেছিলেন, তখন আমরাও তো কোনো প্রশ্ন করিনি। আমরাও তো তখন মনে মনেই আনন্দিত হয়েছিলাম। আজ ঠিক উল্টোটা হবার পরে সেই আমরাই দুঃখিত। আমরাই পাল্টুরাম পাল্টুরাম বলে চিৎকার করছি। সেই আমরাও তো তখনই জানতাম যে নীতিশ পাল্টুরাম। কেবল নির্বাচনী পাটিগণিত আর সরকার বানানোর, দখলে রাখার খেলাই যতদিন আমাদের রাজনীতির মূল বিষয় হয়ে থাকবে, ততদিন এই নীতিশ কুমারেরা দল বদলাবেন। তবে আজ অন্তত একটা নিদান হাঁকার দিন এসেছে। মার্ক মাই ওয়ার্ড, নীতিশ কুমার এই লোকসভা নির্বাচনের পরে দল বদলানোর অবস্থাতেও থাকবেন না। তিনি দল বদলাতে চাইলেও আর বদলাতে পারবেন না। এই জন্যই নয় যে দেশের রাজনৈতিক মূল্যবোধ হঠাৎ জাগার দিয়ে উঠবে, এই জন্য যে সব কিছুরই তো একটা এক্সপায়ারি ডেট থাকে। এই পালাবদলের সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের রাজনীতির পরিসমাপ্তি ঘটে গেছে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।